অক্টোবর 2015 সিআইএ সদর দপ্তর ভার্জিনিয়া। জন ব্রেনানের ফোনে একটি অজানা নম্বর থেকে কল আসে। যে কল করেছিল তার আওয়াজ শুনে মনে হচ্ছিল সে একজন শিশু। কলটি ধরার পর সে জনকে বলে সে সিআইএ সমস্ত সিস্টেম হ্যাক করেছে। এই কলটি যদি কোনো সাধারণ মানুষকে করা হতো তবে এটি একটি প্র্যাঙ্ক কল হিসেবে বিবেচিত হতো, কিন্তু জন ব্রেনান সেই সময়ের বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক ছিলেন, যাকে ফোন করা তো দূরের কথা তার ব্যক্তিগত মোবাইল নম্বর জানাও অসম্ভব। স্বাগতম এক্সপ্লেনেশনের আরেকটি রহস্যময় এপিসোডে। আজকে আমরা জানবো সেই দুই বাচ্চার গল্প যারা সিআইএ এর সমস্ত সিস্টেম হ্যাক করে আমেরিকার মতো একটি সুপার পাওয়ারকে তাক লাগিয়ে দিয়েছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাতে প্রেস করে বেল আইকনের অপশনটি সিলেক্ট করুন। সবথেকে বড় রহস্য হলো এই দুটি বাচ্চা কারা ছিল এবং কেন এবং কিভাবে তারা এই অসাধ্য সাধন করেছিল। আরো হয়রান করা বিষয় হলো যখন ফোনকারীকে তাদের দাবি সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন তারা বলেন যে আমেরিকার উচিত মধ্যপ্রাচ্য, বিশেষ করে ফিলিস্তিনে আক্রমণ বন্ধ করা এবং বিশ্বকে শান্তিতে থাকতে দেওয়া। এই ফোন কলের আগেই সিআইএ জানতে পেরেছিল তাদের সিস্টেম হ্যাক করা হয়েছে। এই হ্যাকিং আমেরিকার কতটা ক্ষতি করেছে তা আপনি ভিডিও শেষে ধারণা করতে পারবেন। কলটি কাটার সাথে সাথেই পুরো আমেরিকান সরকার এবং সিআইএ তৎপর হয়ে ওঠে। আর যেহেতু একটা বাচ্চা এত বড় গোয়েন্দা সংস্থা হ্যাক করেছে তাই এটা সিআইএ এর জন্য অত্যন্ত লজ্জার একটি বিষয়। এখানে আপনাদের সিআইএ এর একটি গোপন কথা শেয়ার করি। সিআইএ এর এজেন্টরা তাদের পরিচয় প্রকাশ করলেই তারা পরাজয় মেনে নেয়। এমনও কথিত আছে সিআইএ সদর দপ্তর ভেতরে স্টারবাক্সের একটি শাখা আছে, আর সেখানে যে কাপগুলিতে তারা অফিসারদের কফি পরিবেশন করে সেগুলোতে কোনো লোগো নেই, এমনকি কোনো এজেন্টের নামও লেখা থাকে না। এর কারণ হলো ওই কাপগুলো ট্রেস করে যাতে কেউ তাদের পরিচয় খুঁজে বের না করতে পারে। এখন একবার কল্পনা করুন যে ছোট ছোট বিষয়ে এত সতর্কতা অবলম্বনকারী সিআইএ সিস্টেম হ্যাক করা কতটা বড় ব্যাপার হবে। তদন্ত শুরু হলে দেখা গেল যে এই ফোন কলটি ইংল্যান্ডের একটি শহর থেকে 15 বছর বয়সী এক বালক করেছিল। এই ছেলেটি নিজের আত্মগোপন নাম রেখেছিল ক্রেকা, এবং সে ক্রেকাস উইথ অ্যাটিটিউড নামে একটি হ্যাকিং কমিউনিটি তৈরি করেছিল। কিন্তু এই ছেলেটি কিভাবে এবং কেন সিআইএ হ্যাক করেছিল তা জানতে হলে আমাদের একটু পেছনে 2008 সালে যেতে হবে, যেখান থেকে এই গল্পটি শুরু হয়। 2008-এ মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে আরেকটি ছেলে ছিল যে ডিফল্ট নামে পরিচিত ছিল। এই ছেলেটি ভিডিও গেম খুব পছন্দ করত, কিন্তু মজার বিষয় হলো ভিডিও গেম জেতার জন্য সে গেমের প্রোগ্রামিং এ প্রবেশ করে সেখানে কিছু পরিবর্তন আনতে শুরু করে। এই ছেলেটি নিজের সুবিধা অনুযায়ী কাউন্টার স্ট্রাইকের মতো অনলাইন গেমের কোডিং পরিবর্তন করে খুব সহজেই গেমটি জিতে যেত। সহজ করে বলতে গেলে সে গেমের বিভিন্ন সিটস তৈরি করত, আর সে সবকিছু শিখেছিল ইন্টারনেট থেকে। ছেলেটি এইসবের অনুপ্রেরণা পেয়েছিল অ্যানিনমাস একটি হ্যাকিং গ্রুপ থেকে, যা 2008 সালে বেশ বিখ্যাত হয়ে উঠেছিল। সেই সময় অ্যানিনমাস গ্রুপটি প্রায় খবরের শিরোনামে আসতো। এই গ্রুপটি তাদের আওয়াজ তোলার জন্য বড় বড় ওয়েবসাইট হ্যাক করত আর সেখানে তাদের মেসেজ ছেড়ে দিত। এসব দেখে ডিফল্টের অ্যানিনমাস গ্রুপটি খুবই ভালো লাগে এবং তারপর সেও হ্যাকিং এর জগতে পা রাখতে শুরু করে। ডিফল্ট ধীরে ধীরে ওয়েবসাইট হ্যাক করতে শুরু করে, কিন্তু সে অনেক বড় কিছু করতে চেয়েছিল, যার জন্য তারও একটি হ্যাকিং গ্রুপের প্রয়োজন ছিল। তাই ডিফল্ট অ্যাননসেক নামে একটি হ্যাকিং গ্রুপে যোগ দেয়। আর এই গ্রুপটি আগেও অনেক ওয়েবসাইট হ্যাক করেছিল, কিন্তু এই গ্রুপের হ্যাকিং বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্যে করা হতো। অ্যাননসেক গ্রুপটি বটনেট তৈরি করত, অর্থাৎ তারা ইন্টারনেটে ভাইরাস তৈরি করে ছাড়ত, এবং যে কম্পিউটারে ভাইরাস প্রবেশ করত তা অ্যাননসেকের নিয়ন্ত্রণে চলে আসতো। এখানে যে কম্পিউটারগুলোতে তাদের ভাইরাস থাকে সেগুলোকে বলা হয় বট, আর কম্পিউটারগুলোর পুরো নেটওয়ার্কে বলা হয় বটনেট। বটনেটের সদস্য হয় ডিফল্টের এই বটনেটের অ্যাক্সেস ছিল, এবং সে দেখতে পেল যে এই বটনেটে একটি কম্পিউটার আছে যা কানাডার একটি মেডিকেল কলেজের। ডিফল্ট সেই কম্পিউটারে কিছুটা হ্যাকিং এর মাধ্যমে সেই মেডিকেল কলেজের আর্থিক রেকর্ডে প্রবেশ করে। সেখানে সে দেখতে পায় যে পুরো স্কুল শিক্ষার্থীদের কাছ থেকে $9 মিলিয়ন বেশি সংগ্রহ করেছে। এই সমস্ত রেকর্ড ডিফল্টের কাছে আসা মাত্রই সে কলেজের কম্পিউটার থেকে সব ডাটা মুছে ফেলে, আর এখানে ডিফল্টের প্রথম হ্যাকিং সফল হয়। কিন্তু এই হ্যাকিং এর ফলে মেডিকেল কলেজের পুরো সিস্টেম বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। এই প্রথম হ্যাকিংটি সে প্র্যাঙ্ক হিসেবে করেছিল, কিন্তু এর পরের হ্যাকিংটি সে করেছিল রাগের বশে। 2014 সালে ডেনমার্ক সরকার একটি লজ্জাজনক আইন পাশ করে। সেই আইনটা অনেকটা এমন ছিল যে প্রাণীদের উপর নির্যাতন করা যেতে পারে। এই খবরটি সারা বিশ্বের প্রাণী অধিকার কর্মীদের জন্য খুবই খারাপ খবর ছিল। ডিফল্টের নিজের একটি কুকুর ছিল যাকে সে খুব ভালোবাসত, তাই ডিফল্ট রেগে গিয়ে তার দল নিয়ে ডেনমার্কের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করে। এরপর তাতে বড় বড় অক্ষরে লেখে, আপনি কি জানেন যে আপনার সরকার প্রাণীদের উপরে নিষ্ঠুরতার অনুমতি দিয়েছে? শুধু তাই নয়, ডিফল্ট এই আইনের পক্ষে তৈরি সমস্ত ওয়েবসাইট আক্রমণ করার জন্য বটনেট ব্যবহার করে এবং সেগুলো বন্ধ করে দেয়। ডেনমার্কের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হওয়ার কারণে এর খবর খুব দ্রুতই ছড়িয়ে পড়ে, এবং এই পদক্ষেপের কারণে ডেনমার্ক সারা বিশ্বের সমস্যার সম্মুখীন হতে শুরু করে। মানুষ ডেনমার্কে গালিগালাজ করতে শুরু করে। অবশেষে ডেনমার্ক সরকার এত চাপ সহ্য করতে পারেনি এবং পরের বছরই তারা এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছিল। ডিফল্ট প্রথমবারের মতো তার লক্ষ্যে সফল হয়েছিল, কিন্তু সাধারণ জনগণ এর ক্রেডিট অ্যানিনমাস গ্রুপকে দিতে শুরু করেছিল। এরও একটা কারণ রয়েছে, সেই সময় এই হ্যাকিং গ্রুপটি বেশ শিরোনামে আসতো, কিন্তু এই বিষয়টা ডিফল্টের কাছে খারাপ লাগে। এত বড় একটা কাজ সে নিজে করা সত্ত্বেও তার ক্রেডিট অন্য কেউ নিচ্ছে, কিন্তু তখনও সে সাহস হারায়নি এবং তার কাজ চালিয়ে যেতে থাকে। অন্যান্য হ্যাকারদের মতো ডিফল্টও তার পরিচয় প্রকাশ করতে চায়নি। সে জানতো যদি হ্যাকিং এর কারণে তাকে কখনো খুঁজে পাওয়া যায় তাহলে তার পরিণতি খুবই ভয়াবহ হবে। সে তার বাড়ির ওয়াইফাই ব্যবহার করত না, তার বদলে সে একটি স্যাটেলাইট সংযোগ কিনেছিল, যেটা সে তার বাড়ি থেকে অনেক দূরে ইনস্টল করেছিল, এবং সেখান থেকে সে তার
তার বাড়িতে একটি ব্যক্তিগত নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করত। তার কম্পিউটারটিও খুবই সিকিউর ছিল। এই নিরাপত্তার কারণে তার কম্পিউটার চালু হতে 30 মিনিট মতো সময় লাগতো। এখন পর্যন্ত আমরা এই গল্পের মাত্র দুটি চরিত্রের সাথে পরিচিত হয়েছি। একজন হলো ক্রেকা, যে ইংল্যান্ডের বাসিন্দা, এবং অন্যজন হলেন ডিফল্ট, যে যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তারা 2013 সালের আগে একে অপরকে চিনতেন না, কিন্তু এর মাঝে একটি ঘটনা ঘটে যার ফলে তারা দুজনেই একে অপরের সাথে পরিচয় হয়। এডওয়ার্ড জোসেফ স্নোডেন জাতীয় নিরাপত্তা সংস্থার একজন কম্পিউটার ইন্টেলিজেন্স কনসালটেন্ট ছিলেন। আমেরিকান সরকারের একটি প্রকল্পে কাজ করার সময় তিনি জানতে পারেন যে সিআইএ প্রতিটি ইন্টারনেট ব্যবহারকারীর ডেটা এবং ব্যক্তিগত তথ্য গোপন রাখে এবং তারপর এটি তাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করে। কিন্তু এই ব্যাপারে ব্যবহারকারীকে কিছুই জানানো হয় না। এডওয়ার্ড সিআইএ এর গোপন তথ্য উন্মোচন করতে চেয়েছিল। অন্যদিকে তিনি ভয়ও পেয়েছিলেন যে আমেরিকায় থাকাকালীন এই কাজটি করা যাবে না। যদি করে তাহলে হয় তাকে হত্যা করা হবে, নয়তো গোপন তথ্য ফাঁসের অপরাধে তাকে কারাগারে পাঠানো হবে। এই কারণে এডওয়ার্ড ছুটি নিয়ে হংকং চলে যান। সেখানে তিনি একজন সাংবাদিকের সামনে আমেরিকার এই গোপন তথ্য প্রকাশ করেন। এই খবর ফাঁস হওয়ার সাথে সাথে গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়। মানুষ ক্ষুব্ধ হতে থাকে যে তাদের তথ্য তাদের অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছে এবং প্রতি মুহূর্তে তাদের প্রতিটি পদক্ষেপের উপরে নজর রাখা হচ্ছে। আর ঠিক এই সময় ডিফল্ট আর ক্রেকার পরিচয় হয়। তারা দুজনই আমেরিকান সরকার এবং সিআইএ কে একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। তারা সিআইএ কে বুঝাতে চেয়েছিলেন যে মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হলে কেমন লাগে। ক্রেকা এবং ডিফল্টের একই উদ্দেশ্য ছিল। ডিফল্ট তার দেশের নাগরিকদের গোপনীয়তা ধ্বংস করার জন্য আমেরিকা থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল। অন্যদিকে ক্রেকা গাজায় হামলার প্রতিশোধ নিতে চেয়েছিল। অর্থাৎ উভয়ের শত্রু ছিল আমেরিকান সরকার। প্রথমত তারা আমেরিকান জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপারের ফোন নম্বর প্রকাশ করেছিল। তখন শুধুমাত্র গুগল সার্চ করেই তার ফোন নম্বর পাওয়া যাচ্ছিল। এরপর তারা হাই প্রোফাইল কাউকে হ্যাক করার সিদ্ধান্ত নেয় এবং তারা সিআইএ পরিচালক জন ব্রেনানকে হ্যাক করার সিদ্ধান্ত নেয়। ক্রেকা ইন্টারনেটে জন সম্পর্কে অনুসন্ধান করে এবং তার একটি পাবলিক ফোন নম্বর আসে। তারা যে নম্বরটি পায় সেটা ছিল ভেরিজন নামক একটি আমেরিকান মোবাইল অপারেটর কোম্পানির। তখন সে ওই কোম্পানির কর্মচারী সেজে ভেরিজনের টেক টিমকে ফোন করে এবং বলে যে সে একজন গ্রাহকের সমস্যার সমাধানের চেষ্টা করছে, সেখানে তার হেল্প লাগবে। পরিচয় নিশ্চিত করার জন্য টেক টিম পিন কোড চাই, যা সে সাথে সাথেই হ্যাকিং এর মাধ্যমে খুঁজে বের করে। পিন যাচাইয়ের পর ভেরিজনের টেক টিম জন ব্রেনানের ব্যক্তিগত তথ্য ক্রেকার সাথে শেয়ার করে দেয়। এখন ক্রেকার কাছে জন ব্রেনানের অ্যাকাউন্ট নম্বর, ব্যাকআপ মোবাইল নম্বর এবং তার ব্যাংক কার্ডের শেষ 4টি সংখ্যা চলে আসে। এর পরবর্তী পদক্ষেপ ছিল ব্রেনানের ইমেল হ্যাক করা। সে জানতে পারে ব্রেনান ইয়াহু জিমেলের পরিবর্তে AOL নামের একটি কোম্পানির ইমেল ব্যবহার করে। সে AOL সাপোর্ট টিমকে ফোন করে, বলে যে আমি আমার পাসওয়ার্ড ভুলে গেছি আর সেটিকে রিসেট করতে চাই। AOL সাপোর্ট টিম কনফার্ম করার জন্য ব্যাংক কার্ডের শেষ 4টি সংখ্যা চাই, যা ক্রেকা আগেই পেয়েছিল। এইভাবে ক্রেকা তার ইমেলের অ্যাক্সেস নেয়। সে জন ব্রেনানের ব্যক্তিগত ইমেলটি খুলে সেখানে থাকা সমস্ত গুরুত্বপূর্ণ এবং গোপনীয় নথি, অন্যান্য সিআইএ অফিসারদের ডেটা এবং সরকার থেকে প্রাপ্ত নির্দেশাবলী সব নিজের দখলে নিয়ে নেয়। ততক্ষণে ব্রেনানও জানতে পেরেছিল যে তার ইমেল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং তিনি তৎক্ষণাৎ তার অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ ক্রেকা এই সমস্ত ডেটা নিজের কাছে ডাউনলোড করে ফেলেছিলেন। ক্রেকা সমস্ত অফিসিয়াল নথি একে একে প্রকাশ করতে শুরু করেছিলেন। এতে সমগ্র আমেরিকায় তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। সারা বিশ্বে সিআইএ এর বদনাম চলছিল। এখন হ্যাকারদের ধরা তাদের বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছিল। তারা যে কোনো মূল্যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ধরতে চেয়েছিল, কিন্তু তারা কোনো সূত্র খুঁজে পায় না। জন ব্রেনানকে ফোন করার কয়েকদিন পর ক্রেকা বিচার বিভাগের 9000 এজেন্ট এবং FBI এর 20,000 এজেন্টের ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে। এই সব করার পর ক্রেকা আরামে জীবনযাপন করছিল। সে ভেবেছিল তাকে ধরা অসম্ভব, কিন্তু অন্যদিকে ডিফল্ট, যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ছিল, সে চিন্তিত হয়ে পড়ে। সে ভয় পেয়ে যায় যদি সে ধরা পড়ে তাহলে তাকে হত্যা করা হবে। ডিফল্ট যদি এই ভুল না করত তবে সম্ভবত সেও কখনো ধরা পড়তো না। সে মাতাল অবস্থায় তার বন্ধুকে বলে ফেলে যে সিআইএ হ্যাক করার পিছনে তার হাত রয়েছে। এই ভুল ডিফল্ট এবং ক্রেকা উভয়কেই ধ্বংস করে দেয়। কয়েকদিন পর FBI ডিফল্টের ঘরে অভিযান চালিয়ে তাকে ধরে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের সময় ক্রেকার নাম উঠে আসে, যাকে ব্রিটিশ পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছিল। ক্রেকার আসল নাম কেন গ্যাম্বিল আর ডিফল্টের নাম জাস্টিন গ্রে লিভারম্যান। বয়স কম থাকার কারণে ক্রেকাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, আর ডিফল্ট, যে সরাসরি সিআইএ হ্যাকিং এর সাথে জড়িত ছিল না, তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তারা দুজনেই এখন জেল থেকে মুক্ত এবং সাইবার সিকিউরিটিতে তাদের ক্যারিয়ার গড়ছে। আপনার কি মনে হয় তারা দুজনে ঠিক করেছে নাকি ভুল করেছে? আজকে এ পর্যন্তই। দেখা হবে আরেকটি লজিক্যাল এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।